ম্যাম অন করেছি। অন করেছো? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ব্রেসেলহাম লাইন অ্যালগোরিদম। তো এইটা আমরা আসলে নেক্সট ল্যাবেও করব, যেহেতু আমাদের এটা ল্যাবের কন্টেন্ট, এবং ল্যাবে যেহেতু আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা করব, তার আগে আমাদের একটু তার যে অ্যালগোরিদমটা কিভাবে এসছে এবং অ্যালগোরিদমটা মানে অ্যালগোরিদমটা আমাদেরকে জানতে হবে। তো এই অ্যালগোরিদম জানার সাথে সাথে আমাদেরকে এই অ্যালগোরিদমে কিছু প্যারামিটার নিয়ে ডেসক্রাইব করা আছে, যে এই প্যারামিটার গুলো কিভাবে এসেছে, তারপরে প্যারামিটার গুলোকে কিভাবে আমরা ডিরাইভ করতে পারি। সরাসরি অ্যালগোরিদমটা দেখলে আসলে তোমাদের কাছে এত ক্লিয়ার হবে না যে হঠাৎ করে এই প্যারামিটারটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো। এই ধরনের একটা প্রবলেম হয় দেখে আমরা প্রথমে একটু সেই প্যারামিটার গুলো কিভাবে এসছে সেই প্যারামিটার গুলো আগে একটু ডেসক্রাইব করে তারপরে আমরা অ্যালগোরিদমে যাব। ঠিক আছে? তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই। এই যে দেখো, আমরা আচ্ছা, এখানে আমরা কি বলছি যে ব্রেসেলহাম লাইন অ্যালগোরিদম। আচ্ছা, তাহলে দেখো অ্যালগোরিদমটা আসলে আমরা লাইন অ্যালগোরিদম বলছি। আর আমাদের হচ্ছে আহ, এটা ছাড়াও আরো কিছু লাইন অ্যালগোরিদম আছে। আমরা কেন ব্রেসেলহাম লাইন অ্যালগোরিদমটা ইউজ করছি এটা নিয়ে একটু প্রথমে একটু আলোচনা করি। সেটা হচ্ছে লাইনের জন্য দুইটা অ্যালগোরিদম আছে, রিনাউন্ড দুইটা অ্যালগোরিদম। একটা হচ্ছে ডিডিএ অ্যালগোরিদম, আর একটা হচ্ছে আহ, ইয়ে আরেকটা হচ্ছে তোমার এই লাইন ব্রেসেলহাম অ্যালগোরিদম। দাঁড়াও 1 মিনিট, একটা আমি হুম, আচ্ছা। তো ডিটি অ্যালগোরিদম একটা আছে, আর একটা হচ্ছে ব্রেসেলহাম অ্যালগোরিদম। এখন ডিটি অ্যালগোরিদমটা বোঝার আগে আমরা লাইন অ্যালগোরিদমটা কিভাবে আসলে কাজ করে ওটাও একটু আগে দেখে নেই আমরা। আচ্ছা দেখো, এই যে ধরো এটা একটা ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে ধরো এক্স এক্সিস। আমরা ধরো আমাদের যে উইন্ডোটা আছে, তোমরা যেহেতু ল্যাবে অনেক কাজ করেছো এটা সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, যে এইরকম একটা উইন্ডো যদি থাকে এবং উইন্ডোকে যদি আমরা এরকম কিছু ভাগে ভাগ করে ফেলি, তার মানে ধরো আমরা যদি একটা ভ্যালু এরকম করে অনেক দূরে দূরে দিই, তার মানে আমাদের পিক্সেল গুলা যদি অনেক বড় বড় হয়। ধরো আমি এটা একটা আগে ড্র করে তারপরে বলছি এটা। ধরো এরকম তা আমরা বলেছি যে একটা মনিটরের সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটা, যদি ভাঙতে 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 ছোট করে ফেলি ম্যাম তাহলে পিক্সেল। কি এক একটা পিক্সেল হচ্ছে, হ্যাঁ পিক্সেল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক। ভাঙতে ভাঙতে পিক্সেলের নিচে আর ভাঙা যায় না, তাহলে এক একটা পিক্সেল হচ্ছে এক একটা ক্ষুদ্রতম অংশ। এখন ধরো আমাদের এটা একটা ধরো স্ক্রিন বা একটা মনিটর, এটাকে জুম করছি জুম করছি করছি কয়েকশো% জুম করে ফেললাম, তাহলে কি হবে? তখন দেখা যাবে যে প্রত্যেকটা পিক্সেলে এরকম বড় বড় শেপের তৈরি হবে, তাই না? ঠিক আছে? যেমন দেখো এই যে একটা লাইন, এই লাইনটা দেখতে কেমন লাগছে? একদম স্ট্রেট একটা লাইন না? এখন আমি এটাকে জুম করি, ধর এখানে 800-র বেশি আর করা যাচ্ছে না। তো দেখো 800% জুম করার ফলে যে লাইনটা, এই লাইনটা এরকম খাঁজ কাটা স্কোয়ার স্কোয়ার দেখা যাচ্ছে না? দেখেছো? এই যে জি ম্যাম। যে ধার ধার ধারগুলো আছে দেখে বোঝা যাচ্ছে যেগুলো আসলে এক একটা স্কোয়ার শেপের। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে আমরা আসলে এখন আমরা ধরো নর্মালি আমরা বোঝাতে চাচ্ছি যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল বা এক একটা হচ্ছে পিক্সেল, কারণ আমরা ওই প্রত্যেকটা পিক্সেলকে এত বড় করলাম যাতে পিক্সেল গুলাকে এরকম করা যায়। এখন দেখো এখানে যে
পাশাপাশি যতগুলো পিক্সেল আছে, এখন যদি আমি এভাবে একটা লাইন ড্র করতে চাই, হ্যাঁ? তাহলে কি হবে? এইখানে যদি আমি একটা লাইন ড্র করতে চাই, তাহলে এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এখন দেখো তো আমি এই পিক্সেলের স্থানাঙ্ক এখানে এক্স আর ওয়াই আছে, তাই না? তাহলে দেখো তার পাশের পিক্সেলটাকেও তো আবার এখানে আমরা নাম্বারিং করতে হবে, তাই না? তাহলে তার পাশের পিক্সেলটা, তো পিক্সেলটা এত কাছাকাছি যে আমরা এখানে আসলে একটার পর একটা পিক্সেল লিখবো কিভাবে এই সংখ্যাগুলা? আমাদের জন্য লেখা অনেক কঠিন হয়ে যাবে না? তাহলে একের উপরে দুই, দুইয়ের গায়ের উপরে তিন, তিনের গায়ের উপরে চার, মানে কি হচ্ছে? পিক্সেল গুলা এত কাছাকাছি যে আমরা তো আসলে এখানে লিখতে পারবো না, এখানে যত কাছাকাছি পিক্সেল গুলো আছে, তাই না? তো এই সমস্যাটার সমাধানের জন্য আমরা কি করছি? আমরা ধরো এই স্ক্রিনের যে পিক্সেল গুলো আছে, পিক্সেল গুলাকে কয়েকশো গুণ বড় করে দেখছি। তাহলে কি হচ্ছে? আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা সেল হচ্ছে এক একটা পিক্সেল। ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো সবাই? যেখানে বুঝবে না আমাকে ইন্টারাপ্ট করবে এবং বললে আমি তখন আবার বুঝাই দিব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। এখন দেখো আমরা নর্মালি যখন একটা গ্রাফে এভাবে ড্র করি, তখন আমরা কি করি আসলে? তখন আমরা এই আহ, এইখানে এখানে ওয়ান, এটা টু, এটা থ্রি, এভাবে লিখি না? তাই না? এইভাবে লিখি। এখানে ধরো দিলাম ওয়ান, টু, থ্রি। আচ্ছা, এখন দেখো যদি এরকম ভাবে লিখি যে এটা ওয়ান, এটা ওয়ান, এরকম যদি হয়, আবার ধরো টু, ওয়ান, থ্রি, থ্রি, বা টু, থ্রি, তাহলে কোন জায়গাটা পাওয়া যাচ্ছে দেখো তো? যদি আমরা বলি টু, থ্রি, তাহলে কোন অংশটা? টু, এই দেখো টু, আর এই যে থ্রি এর পয়েন্টটা, তাহলে এই জায়গাটা না টু, থ্রি? বুঝতে পেরেছো? আবার ধরো থ্রি, টু, তাহলে থ্রি এদিকে আর টু কোথায়? এই পয়েন্ট। আবার দেখো ওয়ান, যদি ওয়ান নেই তাহলে কোন পয়েন্ট পাচ্ছি? এই পয়েন্ট। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে না যে এই পয়েন্ট মানে তো চারটা সেলের মধ্যবর্তী একটা পয়েন্ট। তাহলে এইটা মানে আমরা কোন সেলটাকে আসলে নিতে চাচ্ছি? এটাকে, নাকি এটাকে, নাকি এটাকে, নাকি এটাকে? এই পয়েন্ট যদি আমরা পাই তাহলে কি এই চারটা পিক্সেলের কোনো একটা পিক্সেলকে কি আমরা আইডেন্টিফাই করতে পারছি? পারছি না কিন্তু। আবার ধরো এখানে একটা পিক্সেল আমরা লিখলাম যে টু, থ্রি, তাহলে এই টু, থ্রি যে চারপাশে চারটা সেল আছে, তাহলে আমরা আসলে কোন সেলকে বোঝাতে চাই? এটা টু, থ্রি দিয়ে কি সেটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তাহলে আমরা আসলে কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভার্টেক্স গুলো আছে, মানে এই যে যে আমরা নাম্বারিং করছি, এই ভার্টেক্স এর নাম্বারিংটা আমরা কি করব? ম্যাট্রিক্স এর মতো মাঝে মাঝে করব। তাহলে কি হবে দেখো তো? এখন যদি বলি টু, থ্রি, এই দেখো টু হচ্ছে এইটুকু অংশ, তাহলে এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। তার মানে টু, থ্রি মানে কোন অংশটুকু? এই যে টু, থ্রি, তার মানে এইটুকু। আবার যদি বলি থ্রি, ওয়ান, তাহলে কোনটা? এটা। যদি বলি টু, টু, তাহলে কোনটা? এটা। যদি বলি ওয়ান, থ্রি, তাহলে এটা। তাহলে দেখো এখন সেই পিক্সেলকে ইন্ডিকেট করা যাচ্ছে, তাই না? অ্যাড্রেস করা যাচ্ছে সেই পিক্সেলটাকে। তাহলে এখন বোঝা যাচ্ছে, এখন যদি আমরা ভার্টেক্স গুলোকে ডিফাইন করতে চাই, তাহলে কিন্তু আমরা এরকম ওয়ান, টু, থ্রি এভাবে করে আমরা মাঝে মাঝে লিখবো। বুঝতে পেরেছো কেন লিখবো? যাতে প্রত্যেকটা সেলকে আমরা এভাবে অ্যাড্রেস করতে পারি। আচ্ছা, এইবার আসো যে লাইন ড্রয়িং অ্যালগোরিদম, আমরা দুইটা অ্যালগোরিদমের নাম বললাম। একটা হচ্ছে ডি ডি এ অ্যালগোরিদম। ঠিক আছে?
তাহলে ডিডি অ্যালগোরিদম একটা, যেটা আসলে মানে আমরা পড়বো না। কেন পড়বো না? কারণ আমাদের আসলে এই টাইমিং এর মধ্যে বা এই কোর্স সিলেবাসের মধ্যে আমরা ডিডি অ্যালগোরিদমটাকে বাদ দিয়েছি। কেননা আমরা দুইটা লাইন অ্যালগোরিদম পড়বো, এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট এবং যেটা হচ্ছে পারফেক্ট সেটা নিয়ে আমরা কাজ করব। এখন ডিডি অ্যালগোরিদমে কিছু ড্রব্যাক আছে। হ্যাঁ, এখন ড্রব্যাকটা কি? ডিডি অ্যালগোরিদমে এই যে পিক্সেলের যে পয়েন্টগুলো পাওয়া যায়, এখন দেখো আমরা বলেছি প্রত্যেকটা এই স্ক্রিন পয়েন্টের একদম ক্ষুদ্রতম হচ্ছে পিক্সেল। পিক্সেলকে আর ভাঙা যায় না। তাহলে ধরো আমরা কিন্তু এটা বলতে পারবো না যে 1.2, তার মানে কি 1.2 মানে কি? ধরো এটাকে আমি যদি বলি যে পিক্সেল ওয়ানকে আমি ওয়ান ওয়ান কে বা এখানে চিন্তা করো যে আমি টু টু কে এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন যদি বলি যে 2.5 আর এখানকার 2.5, তার মানে কি টু, আবার 2.5 তো মানে টু এর চেয়ে বড়, তার মানে কি অন্য পিক্সেলেরও অর্ধেক আসবে? যেহেতু ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল এবং পিক্সেলকে আর ভাঙা যায় না, তাহলে পাশের পরবর্তী পিক্সেলটাকেও তো আমি অর্ধেক করে ভেঙে নিয়ে আমি এর সাথে লাগাতে পারি না। ঠিক আছে? তার মানে পিক্সেল তো এটা একটা পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, তাহলে তাকে আর ভাঙা যায় না। তাহলে আমি 1.2 পিক্সেল বা 1.5 পিক্সেল বা 1.7 পিক্সেল এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। ঠিক আছে? মানে 1.5 মানে কি একটা পিক্সেল পূর্ণাঙ্গ অন্য একটা পিক্সেলের অর্ধেক। ঠিক আছে? তাহলে তো আমরা অন্য পিক্সেলের অর্ধেক তো ভাঙতে পারি না। তাহলে এখানে কি হবে? পিক্সেল সবসময় পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এখন দেখো এই ডিডি অ্যালগরিদমে যখন আমরা আসলে লাইন ড্র করতে চাই, তখন দেখা যায় যে আমরা এইরকম ভ্যালু পাই, মানে দশমিক সংখ্যা পাই। ধরো বললাম যে ওহো, এটা দেওয়া ছিল। ধরো বললাম যে একটা পয়েন্ট হচ্ছে এরকম আসলো 5.4, আবার ধরো এরকম আসলো, মানে 5.4 আসলো, আবার ধরো এরকম আসলো 5.1। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, উম, বা ধরো আরেকটা বলতে পারি 5.5। ঠিক আছে? এখন এরকম যদি দশমিক আসে, তাহলে দশমিকটা আসলে অ্যাকচুয়াল ভ্যালু না। ঠিক আছে? যেহেতু কোনো পিক্সেলকে ভাঙা যায় না, তাহলে কি করতে হবে? এগুলোকে এখন পূর্ণ সংখ্যায় আনতে হবে। এখন পূর্ণ সংখ্যায় কিভাবে আনতে হবে? আমরা একটা ফাংশনের কথা জানি, সেটা কি ফ্লোর ফাংশন বা সিলিং ফাংশন, মনে আছে তোমাদের? ফ্লোর ফাংশন অথবা সিলিং ফাংশন। ফ্লোর ফাংশনে কি হয়? যদি 5.5 এর নিচে হয়, তাহলে এই যে ফ্লোরের মতো এই যে এরকম করে, মনে আছে এই ফাংশনের কথা? এই যে এরকম করে দেওয়া থাকে, এটাকে বলে ফ্লোর ফাংশন। যদি ফ্লোর ফাংশন হয়, তাহলে যদি 5.5 এর নিচে হয়, তাহলে সে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। ঠিক আছে? আর যেমন এখানে দেওয়া আছে 5.5। ঠিক আছে, ধরো এটা যদি এখন নেই যে 5.5, তাহলে যদি 5.5 এর সমান অথবা তার চেয়ে যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা করি এরকম, এটাকে বলে সিলিং ফাংশন। সিলিং ফাংশন মানে উপরের ভ্যালু নিতে হয়, তার মানে 6 নিতে হয়। আচ্ছা, এটা মুছে ফেলি, মাঝখানে এটা একটা। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে একটা ব্যাপার দাঁড়াচ্ছে দেখো, সেটা হচ্ছে যদি 5.4 হয় আমরা ভ্যালু নেই 5, আবার আমরা যদি 5.5 পাই তাহলে আমরা ভ্যালু নেই হচ্ছে 6। কিন্তু এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 5.4 আর 5.5 ডিফারেন্স কত? মানে জাস্ট 0.01 এর ডিফারেন্স, তাই না? জাস্ট 0.01 এর ডিফারেন্সের জন্য আমরা একটা ভ্যালু পাচ্ছি 5 আর একটা ভ্যালু পাচ্ছি 6। এটার সময় আমরা পাবো 5, এটার সময় পাবো আমরা 6। কিন্তু এদের নিজেদের মধ্যে ডিফারেন্স কতটুকু? মাত্র 0.01। তাহলে দেখো, জাস্ট 0.01 ভ্যালুর ডিফারেন্সের জন্য আমাদের পুরো এক ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা তো আসলে অ্যাকচুয়াল ভ্যালু হলো না, অ্যাকুরেট ভ্যালু হলো না। বুঝতে পেরেছো?
তার মানে ডিডিএ অ্যালগোরিদমের সমস্যাটা কি? ডিডিএ অ্যালগোরিদম আউটপুট গুলা সব ফ্লোটিং পয়েন্টে আসে। ফ্লোটিং পয়েন্ট যেহেতু অ্যাকচুয়াল ভ্যালু না, তখন সেটাকে আমাদের কি করতে হয়? পূর্ণাঙ্গ ভ্যালুতে কনভার্ট করতে হয়, ইন্টিজারে নিয়ে যেতে হয়। তাহলে ইন্টিজারে নিয়ে গেলে কি হয়? তখন আর আসলে অ্যাকচুয়াল পিক্সেলটা পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ড্রব্যাক। আর এই ড্রব্যাকটাকে দূর করার জন্য আসছে ব্রেসেলহাম লাইন অ্যালগোরিদম। এবং ব্রেসেলহাম লাইন অ্যালগোরিদমে কি করা হচ্ছে? ব্রেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে তাহলে আমরা কি করব? একটা লাইন ড্র করব। আচ্ছা, এখন দেখো, আমাদের বিএলসি তে একটা ক্লাস নোট আছে, তোমরা দেখবে যে ওই ক্লাস নোটটা ক্লিক করলে ব্রেসেলহাম অ্যালগোরিদমের একটা পিডিএফ পাবে, এরকম হ্যান্ড রিটেন একটা কপি। ঠিক আছে, এটা খুব সহজভাবে সুন্দরভাবে এইখানে ডেরিভেশনটা দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, নর্মালি দেখো, এই যে আচ্ছা পেন্টে চলে যাই। তাহলে এখানে বলা হচ্ছে যে এখন ধরো, তোমাকে বললাম যে একটা লাইন ড্র করো। তুমি ধরো একজন স্টুডেন্ট, তোমাকে আমি বোর্ডে ডাকলাম, ডেকে বললাম যে তুমি আসো তো, একটা বোর্ডে লাইন ড্র করো। তখন তুমি কি করবা? লাইনটা কোথা থেকে ড্র করবা, এটা তুমি আমার কাছে জানতে চাইবা যে ম্যাডাম কোথা থেকে শুরু করব। ধরো আমি বলে দিলাম যে এটা ধরো বোর্ড, আমি বললাম যে তুমি এখান থেকে স্টার্ট করো। তুমি লাইন ড্র করে যাচ্ছ, করে যাচ্ছ, করে যাচ্ছ, যখন আমি বলবো স্টপ, তখন তুমি স্টপ করে যাচ্ছ। তার মানে কি বোঝা গেল? এটা দিয়ে বোঝা গেল তুমি কোথায় লাইনটা স্টার্ট করবে আর কোথায় এন্ড করবে সেটা কিন্তু আমার পারমিশন নিয়ে করলে। তার মানে এই দুইটার ভ্যালুই আমি বলে দিলাম তোমাকে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে, ধরো কোনো একটা লাইন ড্র করতে চাচ্ছি, তাহলে তার স্টার্টিং ভ্যালু কোনটা হবে এবং সেই লাইনের এন্ড পয়েন্টটাও কোনটা হবে সেটা আমরাই বলে দিব তোমাকে। ঠিক আছে, তার মানে এই দুইটা ভ্যালু হচ্ছে তোমার জানা। বলবো, তাহলে আমরা কোশ্চেন কিভাবে করব, বা তোমাদেরকে বললাম যে একটা লাইন ড্র করো যার স্টার্টিং পয়েন্ট এটা আর এন্ড পয়েন্ট এটা। বুঝতে পেরেছো? তার মানে এই দুইটা তোমাকে জানানোই হবে যে এই দুইটা ভ্যালু তুমি জানো, এখন তুমি একটা লাইন ড্র করো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, যদি এটা আমরা পেয়ে যাই, তাহলে আমরা তো জানি যে আমরা আসলে এখানে কিভাবে আইডেন্টিফাই করি। এখানে দেই হচ্ছে 1, এটা হচ্ছে ধরো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, 6, 7, 8। আবার ধরো এটা হচ্ছে 2, 1, 2, 3, 4, 5। ও, একই ভ্যালু নিতে চাচ্ছি না, তাহলে আমরা এটাকে উম, এটাকে আসলে হোয়াইট দিয়ে ফিল করে দিই। 7, 7 নিতে চাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা একটা অন্য ভ্যালু, এই যে অন্য একটা পয়েন্ট নিতে চাই। 6ও না, ধরো এই পয়েন্ট। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা? 3, 2, আর হচ্ছে 6, 5। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। তাহলে বলা গেল কি, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 3, 2, আর এন্ড পয়েন্ট হচ্ছে 6, 5। এন্ড পয়েন্ট হচ্ছে 6, 5। এখন একটা লাইন ড্র করতে হবে। আচ্ছা, এখন ধরো এইটা, এটাও তো একটা যে কন্ডিশনে করতে চাচ্ছিলাম সেটা আসলে হলো না। এটা আমি একটু 6 নিয়ে নেই। 3, 2, আচ্ছা, 8। এটা ডিফারেন্সটা একটু কমই হলো, 1, 2, 3, আর এখানে হচ্ছে 4। আচ্ছা, ধরো এটাও আমরা নিব না, কারণ এত কাছাকাছি না নেই, একটু বড় ডিফারেন্স রেখে দিই। উম, হচ্ছে এইটা নেই, তাহলে আমরা 8 এর মধ্যে 8, 5। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 3, 2, আর হচ্ছে 8, 5। আচ্ছা, এখন আমরা যে কোনো লাইনে কি করি? আচ্ছা, এটা একটু সেভ করে, আহ, না, নতুন একটা নেই, এটা আমাদের থাক।
এই কারণে আমাদের এই ছবিটা একটু লাগবে পরে। আচ্ছা, এখন দেখো আমরা যে আ একটা যখন একটা লাইন ড্র করি, সেই লাইনের ইকুয়েশনটা কি হয়? এটা ধরো একটা লাইন। এই লাইনের ইকুয়েশন কি? y = mx + b। তার মানে m টা কি? m টা হচ্ছে স্লোপ আর x টা কি? x এক্সিসে মানে x এর কোন বিন্দু দিয়ে অতিক্রম করে? প্লাস বি। বিটা হচ্ছে y ইন্টারসেপ্ট মানে y কে কোন জায়গায় ছেদ করে যায়, ঠিক আছে? তাহলে y = mx, এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন। এখন যদি আমরা কিন্তু যখন ম্যাথ করেছি তখন দেখেছো যে আমরা যদি বলি 5 এই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ লেখো, তাহলে 5 বিন্দুটা কার? এক্স এর। তার মানে যদি এক্স ইকুয়াল টু 5 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়? 5, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 5 এম প্লাস বি। এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু আমাদেরকে বলে দিছে যে একটা লাইনের স্টার্টিং পয়েন্ট এটা আর এন্ড পয়েন্ট এটা, তাহলে এখন আমরা কি করব? এখান থেকে এইখানে যেতে হলে তাহলে কোন কোন পিক্সেল পার করে তাকে এই পয়েন্ট আসতে হবে এন্ড পয়েন্টে। এখন দেখো এর পাশে দুইটা পিক্সেল আছে, মানে এই যেহেতু পাশে এবং উপরের দিকে এদিকে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে সে হতে পারে, তার পিক্সেল এটা হতে পারে, এটা হতে পারে, অথবা এটা হতে পারে। তাহলে দেখো আমাদের যে 3 এর পরে কত? x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 পজিশনে এসে আমাদের কোনটা হচ্ছে? 4, 2 অথবা 4, 3। তার মানে দেখো আমরা কিন্তু এই দুইটার যেকোনো একটা পিক্সেলকে নিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। আর এই ব্রেসেলহাম লাইন অ্যালগরিদমে কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক্স এক্সিস এর ইন্টারভাল নিতে হয় 1। এখন এক্স এক্সিস এর ইন্টারভাল 1 মানে কি? এক্স এক্সিস এর ইন্টারভাল 1 মানে হচ্ছে এক্স এক্সিসটা এটা আচ্ছা, এটার মানে হচ্ছে যে কি করে ফেলতেছি এটা। আচ্ছা, এই এক্স এক্সিস এর ধরো এই যে এক্স এক্সিস এর বলছি কি দেখো, প্রথম পয়েন্ট আমাদের কি ছিল? 3, 2। তার মানে 3, 2 যখন ছিল, তার মানে এটা আমাদের স্টার্টিং পিক্সেল। তো পরের পিক্সেলের মানে এক্স এর ইন্টারভাল 1 মানে হচ্ছে তার পরের ইন্টারভাল, তার মানে পরের ভ্যালু হবে 4। যেহেতু ইন্টারভাল 1, তার মানে কি এটা আর এটার মধ্যে বিরতি, ঠিক আছে? বিরতি হচ্ছে 1। তার মানে কি হবে? পরবর্তী ভ্যালু যেহেতু 4, তাহলে পরবর্তী ভ্যালু মাইনাস আগের ভ্যালু হবে 1 সবসময়। তার মানে কি প্রথমে হবে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5, তারপরে হবে 6। এটাকে বলে কি? এটাকে বলে ইন্টারভাল 1। তার মানে কি যেকোনো পাশাপাশি ২ টার ডিফারেন্স হচ্ছে 1। তার মানে 5 - 4 = হচ্ছে 1। 6 - 5 এটা মানে হচ্ছে 1। বুঝতে পেরেছো? তার মানে পাশাপাশি ২ টা ভ্যালু। তার মানে x এর ইন্টারভাল 1 মানে হচ্ছে, এখন দেখো x এর ইন্টারভাল 1 মানে হচ্ছে এখানে কি ইয়ে হয়ে আছে? এটা হয়ে আছে এইজন্য। x এর ইন্টারভাল 1 মানে হচ্ছে এই এই বা 3, এক্স এর ভ্যালু যখন 3, পরের ভ্যালু হবে 4, তারপরের ভ্যালু হবে 5, তারপরের ভ্যালু হবে 6, তারপরের ভ্যালু হবে 7, তারপরে 8। তার মানে এর পাশাপাশি ২ টার ডিফারেন্স হচ্ছে 1। আচ্ছা, যখন ধরো এই যে বাংলাদেশের জনসংখ্যা পরিমাপ করা হয়, তখন কি করা হয়? ধরো ৫ বছর অন্তর, অন্তর। এই যে ৫ বছর অন্তর, অন্তর বা ৫ বছর পর, পর এটা হচ্ছে তার হচ্ছে একটা ইন্টারভাল। তাহলে ৫ বছর পর, পর যদি হয়, তাহলে ধরো ২০০০ সালে যদি আদমশুমারি হয়, তাহলে পরের আদমশুমারি কত সালে হবে বলো তো? কি হলো? 2005 সালে।
এই তো 2005 সালে। তাহলে কেন 2005 সালে হলো? কেননা এই ডিফারেন্স তারপরের বছর কবে হবে? 2010। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, প্রথমে ধরো 2000 সালে হলো, তারপরে হলো 2005 সালে, তারপরের বার হবে 2010 সালে। তাহলে কি হচ্ছে, 2010 থেকে 5-এর ডিফারেন্স কত? 5। আবার 5 থেকে 2000 সালের ডিফারেন্স কত? 5। তাহলে এটাকে বলা হচ্ছে 5 ইয়ার্স ইন্টারভাল। বুঝতে পেরেছো এবার? এটা হচ্ছে 5 বছর পর পর, তাহলে ইন্টারভালটা কত বছর? 5 বছর। আর এখানে এক্স এর ইন্টারভাল আমরা বলছি এক, তার মানে কি পাশাপাশি দুইটা এক্স এর ডিফারেন্স কি হবে? এক হবে। ধরো প্রথমে এক্স এর ভ্যালু কত? এই যে দেখো, এই লাল যেটা দেয়া আছে, এই যে এটা হচ্ছে কত? 3। তাহলে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে হচ্ছে 8। তার মানে কি 8 থেকে 7-এর ডিফারেন্স 1, 7 থেকে 6 ডিফারেন্স 1, 6 থেকে 5-এর ডিফারেন্স 1। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স 1, তাহলে এটাকে বলা হচ্ছে ইন্টারভাল হচ্ছে 1। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো এক্স এর ইন্টারভাল 1 হবে, কিন্তু ওয়াই এর ইন্টারভাল কিন্তু 1 হবে না। ঠিক আছে, ওয়াই এর ইন্টারভাল 1 হবে না। সেক্ষেত্রে কি হবে? ইস, সেটা ক্লিক করলে বারবার চলে যাচ্ছে কেন? আমি এটাকে ছোট করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, যেহেতু এক্স এর ইন্টারভাল 1 হচ্ছে, এখন আমরা একটু শীটে চলে যাই। দেখো বলছে অ্যাসিউমিং উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট দ্য পিক্সেল অফ এক্স কে ওয়াই কে, মানে প্রথমে ইনিশিয়ালি বুঝতে একটু দেরি হয়, বুঝতে পেরেছো? এটা কিভাবে আসতেছে, কি আসতেছে, কোনটা কি, এগুলো বুঝতে একটু সময় লাগে। এখন একটু আমরা দ্রুত আগাতে পারবো। দেখো বলছে যে উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট দ্য পিক্সেল অ্যাট এক্স কে ওয়াই কে ইজ টু বি ডিসপ্লেড। তার মানে দেখো, এটা এক্স কে ওয়াই কে, এক্স কে ওয়াই কে, তার মানে কোনটা? ওই যে যেটা আমাদের স্টার্টিং পিক্সেল, আমাদের বলে দেওয়া আছে যে এটা আমাদের স্টার্টিং পিক্সেল, এটা হচ্ছে এক্স কে ওয়াই কে। এখন বের করতে হবে এক্স কে প্লাস ওয়ান এবং ওয়াই কে প্লাস ওয়ান কোনটা। তার মানে এক্স কে প্লাস ওয়ান মানে হচ্ছে কি এক্স এর পরবর্তী এবং ওয়াই এর পরবর্তী ভ্যালু কোনটা। বুঝতে পেরেছো? তার মানে ধরো এটা এক্স, আর এক্স কে প্লাস ওয়ান, এক্স এর পরবর্তী ভ্যালু এটা হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তুমি ধরো একটা বিজনেস করছো, 2010 সাল থেকে শুরু করেছো। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু পরে বলি। তাহলে দেখো, আমাদের এখানে আমরা বলছি কি, যে আমাদের কিন্তু এই এখানে এক্স এর যেহেতু ইন্টারভাল 1, সেহেতু বোঝা যাচ্ছে যে 3-এর পরে এক্স এর ভ্যালু অবশ্যই 4 হবে। ঠিক আছে, কিন্তু এখন আমাদের প্রবলেম মানে দুইটা, সেটা হচ্ছে এই এক্স তো এক বাড়ালাম, কিন্তু যেহেতু ওয়াই এর ক্ষেত্রেও ইন্টারভাল এক না। ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রে যেহেতু ইন্টারভাল এক না, এবং ওয়াই এর কোন ভ্যালুটা নিব আমরা জানি না, তাহলে আমাদের চয়েস আছে দুইটা। চয়েস দুইটা কি কি? এক হতে পারে 4, 2, অথবা 4, 3। যেহেতু এক্স এর ইন্টারভাল 1, ঠিক আছে, যেহেতু এক্স এর ইন্টারভাল 1, সেহেতু কিন্তু যেহেতু স্টার্টিং পিক্সেল হচ্ছে 3, 2, সেক্ষেত্রে আমরা বলতে পারি, সেক্ষেত্রে যেহেতু এক্স এর ইন্টারভাল 1, তাহলে 3 এর পরের পিক্সেল অবশ্যই 4 হবে। ঠিক আছে, কিন্তু আমরা ওয়াই এর ভ্যালু কত এটা কিন্তু বলতে পারছি না। ঠিক আছে, তাহলে কেন বলতে পারছি না? কারণ ওয়াই এর ইন্টারভাল এক না, 2 এর পরে যে 3 হবে সেটা তো আমরা বলতে পারছি না। কিন্তু আমাদের তাহলে আমরা কেন বলতে পারছি না? কারণ ওয়াই এর ভ্যালু হতে পারে 2 অথবা 3। তার মানে আমাদের পিক্সেল হতে পারে 4, 2 অথবা 4, 3, এই দুইটার যে কোনো একটা। তার মানে ওয়াই এর ভ্যালু 2 ও হতে পারে, 3 ও হতে পারে। তার মানে আগে 2 ছিল, 2, 2টাই থেকে যেতে পারে, অথবা এক ইনক্রিমেন্ট হতে পারে। তাহলে কোনটা হবে এটা কিন্তু আমরা জানি না। কিন্তু 4 যে ইন্টারভাল 1, 3 এর পরে যে 4 হবে এটা আমাদের জানা। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর ইন্টারভাল 1 থাকার কারণে আমরা 3 এর পরের পিক্সেলের ভ্যালু যে এক্স এর ভ্যালু যে 4 হবে এটা বলতে পারছি, কিন্তু ওয়াই এর ভ্যালু কোনটা হবে সেটা বলতে পারছি না। সেটা দুইটা হতে পারে, 2 ও হতে পারে, 3 ও হতে পারে। তাহলে এটা এখন ডিসাইড করবে কে, যে আমরা 2 নিব না 3 নিব? ঠিক আছে, ইচ্ছা মতো একটা ধরলেই তো হবে না, আমরা একবার 2 নিলাম, একবার 3 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, এটা তো কোনো হলো না।
তাহলে এখন এটাই এখানে বলছে, দেখো উই নেক্সট নিড টু ডিসাইড হুইচ পিক্সেল টু প্লট ইন কলাম এক্স কে প্লাস ওয়ান। তার মানে এই দেখো, এটা হচ্ছে এক্স কে, ওয়াই কে হচ্ছে স্টার্টিং পিক্সেল, এর পরের এক্স কে প্লাস ওয়ান তার মানে পরবর্তী পিক্সেল, পরবর্তী এক্স এর ভ্যালু আর পরবর্তী ওয়াই এর ভ্যালু কোনটা হবে সেটা এখন আমরা জানি না। এখন দেখো এই যে একটা লাইন ড্র করা হয়েছে, হুম, এই লাইনটা কি এই এই কলামে দুইটা পিক্সেলকেই টাচ করছে না? দেখছো ওয়াই কে কেও টাচ করছে, আবার ওয়াই কে প্লাস ওয়ান কেও টাচ করছে। তার মানে এই লাইনটা কিন্তু দুইটা পিক্সেলকে টাচ করতেছে। তাহলে কিন্তু এখন আমরা ঠিক বুঝতে পারতেছি না যে এই পিক্সেলটা আমি নিব নাকি এই পিক্সেলটা নিব। এখন দেখো এটাই বলছে যে আওয়ার চয়েসেস আর দ্য পিক্সেলস এট পজিশনস এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে। তার মানে ওয়াই কে যেটা ছিল সেটাই হতে পারে এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে, এটাও হতে পারে। এবং বলছে এন্ড এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান, তার মানে এক্স এর মানও এক বাড়বে ওয়াই এর মানও এক বাড়বে, সেটাও হতে পারে। তার মানে নিচেরটাও হতে পারে উপরেরটাও হতে পারে। তাহলে আমাদের চয়েস হচ্ছে এই দুইটা। এখন দেখো এই দুইটা চয়েস যেহেতু আছে, ওয়াই এর কোন ভ্যালু আমরা নিতে পারছি না, আর ওয়াই এর ভ্যালুটা নেওয়ার জন্যই আমরা আসলে একটা ডিসিশন প্যারামিটার আমাদেরকে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে আমরা এখানে বলছি অ্যাড স্যাম্পলিং পজিশন এক্স কে প্লাস ওয়ান, তাহলে এই এক্স কে প্লাস ওয়ান কোনটা? এই এক্স কে প্লাস ওয়ান হচ্ছে, এটা হচ্ছে এক্স কে, আর পরবর্তী পিক্সেল হচ্ছে এক্স কে প্লাস ওয়ান। ঠিক আছে? তাহলে এই পজিশন বরাবর যদি আমরা একটা স্যাম্পলিং করি, ঠিক আছে, কেননা আমরা যে বলছিলাম যে একটা লাইন, এখান থেকে যদি আমরা এরকম একটা ম্যাথমেটিক্যাল লাইন ড্র করি ফার্স্ট পিক্সেল থেকে এইভাবে এই পিক্সেলের এই পয়েন্ট লাস্ট পয়েন্টে যাওয়ার জন্য, এখন দেখো এই ম্যাথমেটিক্যাল লাইনটা কিন্তু সে এই পিক্সেলকেও টাচ করলো, আবার উপরের পিক্সেলটাকেও টাচ করলো। ঠিক আছে? এখন তাহলে আমাদের দরকার যে এই যে এই যে এই এই লাইনটা যাওয়ার সময় যে দুইটা পিক্সেল এই যে এই পজিশনটাকে টাচ করলো, কয়টা, তিনটা পজিশনটাকে টাচ করছে না? এই বরাবর, ধরো এই বরাবর এইখানটায় টাচ করছে, এই লাইনের উপরে একটা পয়েন্টে টাচ করছে, আবার এই পিক্সেলের এই পয়েন্টে একটা টাচ করেছে। ঠিক আছে? এই তিনটা টাচিং পয়েন্টকে যদি আমরা এইভাবে ভার্টিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, মানে এক্স কে প্লাস ওয়ান এই বরাবর, তার মানে দেখো এক্স কে প্লাস ওয়ান এই লাইন বরাবর আমরা এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে যদি এখানে ভার্টিক্যালি রিপ্রেজেন্ট করি, সেটাই এখানে বলছে দেখো এট স্যাম্পলিং পজিশন এক্স কে প্লাস ওয়ান। তার মানে এক্স কে প্লাস ওয়ান বরাবর আমরা স্যাম্পলিং যদি করি, উই লেভেল ভার্টিক্যাল পিক্সেল সেপারেশনস ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল লাইন পাথস এস ডি ওয়ান অ্যান্ড ডি টু। ডি ওয়ান অ্যান্ড ডি টু। হ্যাঁ, আচ্ছা, তো বলছে তাহলে এই ডি ওয়ান আর ডি টু কোনটা? এখন দেখো এই যে হুম, আচ্ছা, এখানে এইখানে যেহেতু ভালো করে বোঝা যাচ্ছে না, সেহেতু আমি এইখানে ড্র করে, ও একটু লাইন থাকো তো, একটা ফুড, একটু 1 মিনিটের জন্য।
হ্যাঁ, শোনো। তো আমরা যেটা বলছিলাম এই যে তাহলে এই ৩টা পয়েন্ট আসলে এই লাইনটাকে আমি আবার এই যে এখানে তো কালার দেওয়া নাই, এইজন্য এটা একটু দেখাই। ধরো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই ৩টা পয়েন্টকে আমরা আবার এই পিক্সেলের উপরে যেহেতু এই ৩টা পয়েন্ট পড়ছে, সেই ৩টা পয়েন্টকে আমরা আবার আলাদা করে এভাবে একই ভার্টিক্যাল লাইনে দেখাচ্ছি। ঠিক আছে? এটাই এখানে দেখাচ্ছে। তো এই ভার্টিক্যাল লাইনে এই যে এই ৩টা পয়েন্ট, এই যে এখন এই মিডল বরাবর যেই লাইনটা আছে, এই যে মিড বরাবর যেই লাইনটা আছে সেটার সাথে কোথায় গেল ছবিটা? হুম, এই যে দেখো, এই পয়েন্টের সাথে এই ডিস্টেন্সকে, এই যে এই পয়েন্টের ডিস্টেন্সকে বলা হচ্ছে D1। আবার এই এটা যেহেতু ভার্টিক্যাল লাইনে আমরা ড্র করছি, তাহলে এইটার সাথে এই মিডল লাইন বরাবর পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে D2। সেটাই এই ছবিতে দেখানো হচ্ছে। এই দেখো, এই পয়েন্ট থেকে এই এই পিক্সেল পর্যন্ত এটা হচ্ছে D1, আর এই পয়েন্ট থেকে উপরের পিক্সেল পর্যন্ত এই ডিফারেন্সটা হচ্ছে D2। এটাকে বলছে পিক্সেল সেপারেশন। দুইটা বের করেছি, সেটা D1 D2। ঠিক আছে? আর বলছে দেখো, দ্য ওয়াই কোঅর্ডিনেট অন দ্য ম্যাথমেটিক্যাল লাইন অ্যাট পিক্সেল কলাম পজিশন xk+1 ইজ ক্যালকুলেটেড। তার মানে দেখো, আমরা বলেছিলাম কি যে এই xk+1 নেই আমাদের চিন্তা, কেননা আমরা এক্স কে ওয়াই কে তো আমাদের নোন একটা পিক্সেল, এন্ড পরের পিক্সেল কোনটা হবে সেটাই আমাদের চিন্তা। তো সেই পজিশনে তাহলে এখন আমরা একটা একটু আগে বলেছিলাম যে এক্স বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এখন যদি আমি বলি যে xk+1, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে তাহলে? y = m * xk+1 + b। তাই না? এটা কি বুঝতে পেরেছো বলো তো? হ্যালো? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা যদি বলি xk+1, যেহেতু xk+1 হচ্ছে এই xk+1 এখানেই আমরা পিক্সেল স্যাম্পলিং করছি, এই পয়েন্টের উপরেই আমরা যে ভার্টিক্যাল সেপারেশনটা বের করছি। এখন এই পিক্সেলের উপরেই এই পিক্সেল বরাবর যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে আমাদের লাইনের ইকুয়েশনটা হবে এই দেখো এখন y = m * xk+1 + b। ঠিক আছে? এখন একটা জিনিস দেখো তো, এই যে এই পয়েন্টটা হচ্ছে উম ওই যে D1 D2 যেটা বের করলাম। আচ্ছা, এটা আসলে নতুন করে ড্র করতে হবে একটা। সেটা হচ্ছে উম যদি পিক্সেলটা হয় এরকম, এই যে xk+1 এর উপরে যে 3টা পিক্সেল আমরা বের করলাম, এটা যদি হয় D1 আর এই ডিফারেন্সটা যদি হয় D2, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ওয়াই কে, আর এই মাঝের যে পিক্সেলটা পয়েন্টটা আছে এটা হচ্ছে ওয়াই, আর এই উপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে y k+1। এই যে এখান থেকে দেখো, এইটা এই পিক্সেলটা হচ্ছে 3, বা এটা 3 আছে, এটাও না, আমরা ওই ছবিটাতে চলে যাই। এই দেখো, xk y k এটা, আর xk+1। হুম, এইখানে যদি এই 3টা পিক্সেলকে যদি আমরা চিন্তা করি, যে এই পয়েন্টটা একদম লেফটের যে পয়েন্টটা টাচ করছে এটা হচ্ছে ওয়াই কে, আর যে মাঝের যে লাইন চলে গেছে রো, এটাকে ধরলাম আমরা ওয়াই, আর উপরের যে পিক্সেলটা উপরে এখানে টাচ করতেছে এটা হচ্ছে y k+1। তাহলে এটা দেখো, তাহলে এটা হচ্ছে ওয়াই কে, এই পিক্সেলটা আছে ওয়াই এ, আর উপরের পিক্সেলটা আছে y k+1 এ। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বলি D1 আর D2 বের করি, তাহলে D1 আর D2 কি হবে? এখন D1 হবে, এখন D1 কি হবে দেখো তো, D1 মানে কি এতটুকু, তার মানে এতটুকু হচ্ছে D1। ঠিক আছে? এই যে এখান থেকে এই ডিফারেন্সটা হচ্ছে D1। তাহলে এই D1 কি কি লেখা যায়? এই পুরো এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে ওয়াই, ওয়াই থেকে যদি ওয়াই কে অংশটুকু বাদ দেই, তাহলে এইটুকু অংশ পাওয়া যাবে না? কি বুঝতে পেরেছো? তাহলে আমরা জি এখানে ম্যাম। লিখতে পারি যে, তাহলে আমরা লিখতে পারি D1 = হচ্ছে
আর একটা পেজ নেই। তাহলে আমরা এইখানে এখন আমরা বলতে পারি যে d1 ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস y কে। আচ্ছা, ও না, y, হ্যাঁ, এই পুরো অংশ থেকে যদি আমরা এই অংশটুকু এই y কে পর্যন্ত অংশটুকু মাইনাস করে ফেলি, তাহলে এইটুকু অংশ থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা পেলাম d1। এখন আমরা d2 বের করব। d2 কি হবে বলো তো? d2 কোনটুকু অংশ? এই যে এখান থেকে হচ্ছে এতটুকু d2, তাহলে d2 এর ইকুয়েশন কি হবে? d2 কি হবে বলো তো? y কি প্লাস 1 মাইনাস y হবে। হ্যাঁ, ভেরি গুড। d2 হবে y কে প্লাস 1 মাইনাস y। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা, এখন দেখো, আমরা y বলে একটা ইকুয়েশন নিয়েছিলাম না, যে আমরা যেহেতু x কে প্লাস 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যার y ছিল এটা, এই যে y ছিল এটা। এখন এখানেও দেখো আমার y আছে, এখানেও দেখো y আছে। তাহলে y এর এইটা এই এই ইকুয়েশনে বসিয়ে কি পাই সেটা দেখো। তাহলে এখানে আমরা সরাসরি এটাতে চলে যাই। এই যে y এর পরিবর্তে বসালাম, এই y-টা বসাই দিলাম। তাহলে এখানে কি আছে? m x কে প্লাস 1 প্লাস b, যে উপরের ওই ইকুয়েশনটা বসালাম মাইনাস y কে। দেখতে পাচ্ছো? বুঝতে পারছো? তারপর d2 কি করলাম? এই যে y কে প্লাস 1 রেখে দিলাম মাইনাস y। তাহলে এখন দেখো, এই y-টা এখানে এই y দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে y কে প্লাস 1 থাকলো, আর এই যে মাইনাস y যেহেতু, তাহলে এই পুরো সমীকরণটা কি হবে? y এর প্রত্যেকটা কি হবে? সাইন চেঞ্জ হয়ে যাবে। এই যে প্লাস m আছে, এটা মাইনাস m, এটা হয়ে গেল, আর প্লাস b ছিল সেটা মাইনাস b হয়ে গেল। এটা এখন ক্লিয়ার হয়েছে সবার? d1 আর d2 কিভাবে পেলাম? আচ্ছা, এরপরে আসো d1 মাইনাস d2, এই দুইটার মধ্যে এখন ডিফারেন্স বের করব। তাহলে d1 মাইনাস d2, ঠিক আছে? তাহলে d1 মাইনাস d2 কি হচ্ছে? d1 কি? mx কে প্লাস 1 প্লাস b মাইনাস y কে। d1 এর সমীকরণ হচ্ছে mx কে প্লাস 1 প্লাস b মাইনাস y কে, আর মাইনাস d2 করছি, তার মানে মাইনাস d2 করলে এখন এই ইকুয়েশনটা পুরোটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে যদি মাইনাস হয়, এখন দেখো আমরা ফাইনালি কি পাচ্ছি? এই ইকুয়েশনটা তোমরা একটু হাতে কলমে ডিরাইভ করবা, d1 মাইনাস d2, এটা মাইনাস এটা করবা, করে দেখবা যে 2m x কে প্লাস 1 মাইনাস 2y কে প্লাস 2b মাইনাস 1, জাস্ট এটা মাইনাস এটা করবা। দেখো এখন এইটা মাইনাস যখন এটা করতেছি, y কে কি হয়ে যাবে? মাইনাস y কে। এটা যেহেতু মাইনাস দিয়ে পুরাটা d2টা পুরা মাইনাস করে ফেলতে হবে, তাহলে কি হবে? প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে না? y কে হয়ে যাবে মাইনাস, প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, মাইনাস m হয়ে যাবে প্লাস m, মাইনাস b হয়ে যাবে কি? প্লাস b। তাহলে দেখো এখানে প্লাস b আছে, এখানে প্লাস b, তাহলে কি পেলাম? প্লাস 2b। এই দেখো প্লাস 2b। আবার দেখো, এখানে এখানে যেহেতু প্লাস এম এক্স কে প্লাস 1 হয়ে যাচ্ছে, এখানেও একটা এম এক্স কে প্লাস 1 আছে, তাহলে এটা হয়ে গেল 2m x কে প্লাস 1, ঠিক আছে? আবার দেখো এখানে সাইন চেঞ্জ হয়ে এটা হচ্ছে মাইনাস ওয়াই কে, তাহলে এখানে মাইনাস ওয়াই কে দুইটা হয়ে গেল মাইনাস 2y কে, ঠিক আছে? এটা প্লাস 1 ছিল, এটা হয়ে গেল মাইনাস 1। তাহলে খুব সহজেই এক লাইনে এইটা মাইনাস এইটা করলে এটা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এর ডিসিশন প্যারামিটার pk ফর দ্য kth স্টেপ। এই pk টাই হচ্ছে আমাদের ডিসিশন প্যারামিটার, যে ডিসিশন প্যারামিটার উপরে ডিসাইড করে আমরা আসলে ওই y এর কোন ভ্যালুটা নিব সেটা বলতে পারবো। আমাদের এইটুকু হলেই কিন্তু শেষ, ঠিক আছে? তোমরা আরেকটু ধৈর্য ধরো, আর 5-10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব।
তাহলে ডিসিশন প্যারামিটার, তাহলে ডিসিশন প্যারামিটার কে তম পজিশনের জন্য, তো ডিসিশন প্যারামিটার হচ্ছে পি কে। তাহলে পি কে ইকুয়াল টু কি, পি কে হচ্ছে ডেল এক্স ডি ওয়ান মাইনাস ডি টু। এখন এটাও তোমরা একটু পরে এটা ডিরাইভ করে নিবা। ডি ওয়ান মাইনাস ডি টুটা কি, এই যে ডি ওয়ান মাইনাস ডি টু, তাহলে এটা, তাহলে এই ডি ওয়ান মাইনাস ডি টুর পরিবর্তে এখন এইটুকু লিখে ফেললাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ডেল এক্স। এখন দেখো এখানে কি করা হয়েছে, এই এম, এম মানে কি, এম হচ্ছে একটা স্লোপ, তাহলে এম এর পরিবর্তে কি লেখা যায়, এমটা কি, এম ইকুয়ালস টু হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে এখন এই ইকুয়েশনটাতে কি করা হয়েছে, এম এর পরিবর্তে ডেল ওয়াই বাই ডেল এক্স বসানো হয়েছে। এখন এখানেও দেখো একটা ডেল এক্স আছে, তাহলে ডেল এক্স কাটাকাটি যাবে, ডেল ডেল এক্স কাটাকাটি গেলে এটার সাথে শুধু ডেল ওয়াই থাকতেছে, তার মানে এই ইকুয়েশনটা এখন পাওয়া যাবে, ঠিক আছে। তার মানে আমরা এখন এই ডেল এক্সটা পুরো ইকুয়েশনের সাথে, এই দেখো ডেল এক্সটা ডি ওয়ান মাইনাস ডি টুর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে ডি ওয়ান মাইনাস ডি টু কোনটা ছিল, এটা, এখন এর সাথে পুরোটার সাথে ডেল এক্স মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই হয়ে এরকম একটা ইকুয়েশন হবে, আমরা এখানে ডেল এক্স পাবো টু বি মাইনাস ওয়ান। এখন দেখো একটা জিনিস, এই টার্মটুকুতে একটা কে আছে এক্স কে, আবার এই টার্মটুকুতে কি আছে ওয়াই কে আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, যে এখানে আমরা বলছি এক্স কে ওয়াই কে, এরপরে যখন পরবর্তীটা হচ্ছে তখন এটাকে আমরা বলতেছি এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান। যখন এই ভ্যালুটা বের করে ফেলছি, যখন আবার পরবর্তী ভ্যালু বের করব, তখন কি করব, তখন এটা আবার হয়ে যাবে এক্স কে, এবার পরবর্তী ভ্যালু বের করব এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান। এটা কিসের কাজ, এটা তোমরা খুব ভালো করে জানো, এটা একটা লুপের কাজ। লুপ কি হয়, লুপে কি করা হয়, ধরো আহ একটা লুপ যখন চালানো হয় তখন কি কি হয়, যে ধরো এরকম 1 3 5 এরকম একটা ভ্যালু আছে, তখন করা হচ্ছে কি, এটা ধরো প্রথমে কে, তারপরে এটা কে প্লাস ওয়ান, তারপরে কি হয় লুপে কি হয়, আবার পরবর্তীটা এটা কে হয়ে যায়, তারপরে এটা হয়ে যায় কে প্লাস ওয়ান, এভাবে হয় না, ঠিক আছে। এভাবে তো বাড়তে থাকে আগাতে থাকে, কেটা পরবর্তী স্টেপে চলে যায়, তারপর আবার পরবর্তীটা বের করা হয় এরকম। তো তার মানে দাঁড়াচ্ছে দেখো, আহ কে এর ভ্যালু, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, যেখানে তোমার কে আছে, দেখো এই পজিশনে যদি বলি এক্স কে ওয়াই কে, তাহলে এক্স কে ওয়াই কে কত, 3 2। যদি বলি কোন ইকুয়েশনে যদি বলি যে পরবর্তী এটা যদি আবার যখন এক্স কে হয়ে যাবে, তাহলে এর ভ্যালু যদি হয় 4, তাহলে তাহলে এই টার্মটুকুর ভ্যালু বারবার চেঞ্জ হচ্ছে না। একবার এক্স এর ভ্যালু যদি হয় 1, তারপর যদি হয় এক্স এর ভ্যালু 2, তাহলে কি এই টার্মটুকুর ভ্যালু তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, কে কে পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। তার মানে প্রথম স্টেপ, প্রথম এক্স কে যদি হয় 5, তারপরের এক্স কে কত হবে 6, তারপরের এক্স কে কত হবে 7। যেহেতু এক্স এর ইন্টারভাল 1, এক্স এর মান কে এর মান এক এক করে বাড়ছে, তাহলে এক্স কে এর ভ্যালু যদি প্রথমে 5 হয়, তারপরে হবে 6, তারপর হবে 7, তাহলে দেখো এটার ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে এই পুরো টার্মটুকুর ভ্যালু বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার একটা জিনিস দেখো, ওয়াই কে, এখানে যেহেতু কে তম পজিশন আছে, তার মানে কে এর ভ্যালু একবার 1 হতে পারে, তারপর 2 হতে পারে, তারপর 3 হতে পারে, তাহলে এই ওয়াই কে এর ভ্যালু বিভিন্ন ভ্যালুর জন্য কিন্তু এই পুরো টার্মটুকুর ভ্যালু বারবার চেঞ্জ হচ্ছে। আর এখন দেখো এখানে কি বলছে, টু ডেল ওয়াই, তো ডেল ওয়াই মানে কি, ডিফারেন্স অফ ওয়াই, আর ডিফারেন্স অফ ওয়াই কোনটা, এটা হচ্ছে 3 2, আর লাস্ট ভ্যালু কোনটা, এক্স মানে 8 আর 5, ধরো এটা হচ্ছে এন্ড পয়েন্ট হচ্ছে 8 5, তাহলে এখানে আমরা বলতে পারি যে ডিফারেন্স অফ ওয়াই মানে কত, এটা হচ্ছে 5 - 2 ইকুয়ালস টু হচ্ছে 3। তার মানে এই যে এটা হচ্ছে নেক্সট ওয়াই, আর এটা হচ্ছে আগের ওয়াই, তাহলে y2 - y1 হচ্ছে 5 - 3 ইকুয়াল টু হচ্ছে 3, মানে 2 হচ্ছে 3, মানে এক্স এর ইন্টারভাল বা মানে ইয়ে পার্থক্য, ডেল এক্স মানে হচ্ছে এক্স এর পার্থক্য, ওয়াই মানে ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পার্থক্য, এটা হলো পেলাম 3, আর ডেল এক্স মানে কত, এক্স এর পার্থক্য, তাহলে এক্স এর ভ্যালু কত, এখানে 8 আছে হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু আছে 3, তাহলে 8 - 3 ইকুয়াল টু হচ্ছে 5।
তাহলে ডেল ওয়াই হচ্ছে 3 আর ডেল এক্স হচ্ছে 5। তার মানে এটা কিন্তু আমাদের স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট কিন্তু সবসময়ের জন্য একটাই পয়েন্ট। তাহলে আমাদের এখানে কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, সবসময় ডেল ওয়াই হচ্ছে 3, সবসময় ডেল এক্স হচ্ছে 5। তাহলে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হচ্ছে না, সবসময় নির্দিষ্ট থেকে যাচ্ছে। তাহলে দেখো 2 ডেল ওয়াই এটাও নির্দিষ্ট, ডেল এক্সও নির্দিষ্ট, বি কোথায় মানে বি হচ্ছে ওয়াই এর কোন অংশ দিয়ে ছেদ করবে সেটাও নির্দিষ্ট, 2 1 এটাও নির্দিষ্ট। তাহলে দেখো এই দুইটা টার্ম ছাড়া বাদবাকি যা আছে সবই কিন্তু ফিক্সড ভ্যালু। বুঝতে পারছো? সবই কিন্তু কোনো চেঞ্জ নাই, কনস্ট্যান্ট বলা যায়। তাহলে এই এই ভ্যালু আর এই ভ্যালুটাকে রেখে প্লাস সি, তার মানে পুরোটাকে বলে দিলাম কনস্ট্যান্ট। ঠিক আছে? এখন আরেকটা জিনিস হচ্ছে, এখন যেহেতু কে তম পজিশনে বের করছিলাম, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? পরবর্তী পি এর মান কি? তাহলে পরবর্তী আগে ছিল কি কে স্টেপে, এখন কি হবে পরবর্তী স্টেপ মানে কি? পরবর্তী স্টেপ মানে কে প্লাস ওয়ান। আগেরটা যদি টু স্টেপ হয় তাহলে পরবর্তী ভ্যালু 3 স্টেপেরটা বের করতাম। এরপর যদি পি এর ভ্যালু যদি হয় 5, তাহলে পরবর্তী স্টেপ মানে হচ্ছে 6, তারপরেরটা বের করতে চাই। ঠিক আছে? তার মানে এভাবে হচ্ছে এই at k step k plus 1 the decision parameter is evaluated pk plus 1। এখন দেখো এটা ছিল pk আর এটা হচ্ছে k plus 1। এই ইকুয়েশনে দেখো ছিল এই টার্ম যেটা x k y k, তার মানে যখন pk তখন ছিল x k y k। এখন যদি এই k এর পরিবর্তে এখন আমি যদি k plus 1 করি, তাহলে কি হবে? এই x এর জায়গায় k এর জায়গায় করে দিব k plus 1, এই y k এর জায়গায় করে দিলাম k plus 1। বুঝতে পারছো? তাহলে এটার সাথে ডিফারেন্স কোথায়? এখানে জাস্ট বললাম যেহেতু এখানে পি কে এবং সবগুলাতে কে কে আছে, তাহলে কে কে যদি আমি কে প্লাস ওয়ান বানাই, তাহলে এখানে যেটা কে ছিল সেটাকে কে প্লাস ওয়ান বানাই দিলাম, এখানে যেটা ওয়াই কে ছিল সেটাকে ওয়াই কে প্লাস ওয়ান করে দিলাম। ঠিক আছে? এখন দেখো, এখন আমরা পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে করবো, এই দুটার মধ্যে একটা রিলেশন বের করবো। এই জন্য পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে করলাম। তাহলে এটা মাইনাস এটা করলাম, তাহলে এটা মাইনাস যখন এটা করলাম তখন কি হলো? 2 ডেল ওয়াই কমন, এখানে 2 ডেল ওয়াই কমন। এখন এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে, কারণ না এটা মাইনাস এটা, তাহলে এর আগের টার্মে কি বসলো? একটা মাইনাস বসে যাবে। আচ্ছা, এরপরে মাইনাস 2 ডেল এক্স কমন নিলাম, এখন ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে, তাহলে এটা মাইনাসে মাইনাসে এই টার্ম হয়ে যাবে প্লাস, কিন্তু যখন আমি মাইনাস কমন নিলাম তখন এটা হয়ে গেল মাইনাস। আর সি মাইনাস সি, তাহলে সি সি কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। এখন তাইলে এই টার্মটুকু থাকলো। এখন একটা জিনিস দেখো, এই যে এই টার্ম যেটা পেলাম এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে, এখানে একটা জিনিস আবার বোঝার আছে, একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে এক্স এর পরবর্তী ভ্যালু যেহেতু এক্স কে প্লাস ওয়ান, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। এক্স এর পরবর্তী ভ্যালু আমরা কি বলেছিলাম? এক্স এর ইন্টারভাল ওয়ান। তার মানে সবসময় পরের ভ্যালুটা হবে এক্স এর আগের ভ্যালুর সাথে এক যোগ। বুঝতে পেরেছো? তার মানে এক্স এর পরের আগের যে ভ্যালুটা ছিল তার সাথে সবসময় এক যোগ। এখন দেখো এইভাবে লেখা আর এইভাবে লেখার মধ্যে একটা পার্থক্য আছে না? একটা হচ্ছে কে প্লাস ওয়ান আর একটা হচ্ছে পুরা এক্স কে প্লাস ওয়ান। ঠিক আছে? দুইটা তো আলাদা। কিন্তু এখন দেখো আমরা জানি যে এক্স এর পরবর্তী ভ্যালুটা হবে এক্স এর আগের যে ভ্যালু ছিল। এখন দেখো আমাদের যদি থাকে এক্স কে ইকুয়াল টু 5, তাহলে এক্স কে প্লাস ওয়ান কি হবে? 5 প্লাস ওয়ান। তার মানে কি 5টাই হচ্ছে যে এক্স কে, তার মানে আগের ভ্যালুর সাথে এক যোগ হবে। ঠিক আছে? এবং এটা সবসময়ের জন্য সত্যি, কারণ আমরা বলেছি এক্স এর ইন্টারভাল ওয়ান, এক্স এর সবসময় পরের ভ্যালুটা, এই দেখো এক্স এর সবসময় পরের ভ্যালুটা আগের ভ্যালুর চেয়ে এক যোগ হচ্ছে। ঠিক আছে? এই যে 3 এর পরে 4 হবে, 4 এর পর 5 হবে, 5 এর পর 6 হবে, 6 এর পর 7 হবে, 7 এর পর 8 হবে। তার মানে সবসময় এক এক করে যোগ হচ্ছে। তাহলে এই কথাটা, এই লাইনটা তাহলে লেখা যায় যে তাহলে এটা সবসময়ের জন্য সত্যি, এক্স কে প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স কে প্লাস ওয়ান। ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখো, ওয়াই কে প্লাস ওয়ান, তার মানে ওয়াই এর পরবর্তী ভ্যালু ওয়াই কে প্লাস ওয়ান, এটা কিন্তু সবসময় সত্যি না। কেন সত্যি না? কারণ আমরা বলেছিলাম যে ওয়াই এর কোন ভ্যালুটা হবে আমরা জানি না।
আমাদের 4-2 হবে না 4-3 হবে? তার মানে y এর আগের মানে x এর y এর আগের ভ্যালু যেটা এই ক্ষেত্রে 2 ছিল, পরের সময়ও কি 2 থাকবে নাকি সেটা 1 বেড়ে 3 হবে সেটা আমরা জানি না। y এর দুইটা ভ্যালু হতে পারে। ঠিক আছে? তাহলে কি হতে পারে? এই জন্য আমরা এটাকে ফিক্সড করে লিখতে পারছি না যে y এর পরবর্তী ভ্যালুটা সবসময় আগের ভ্যালুর সাথে যোগ হবে 1, এটা বলতে পারছি না। কেননা y এর পরবর্তী ভ্যালু হচ্ছে দুইটা। একটা হচ্ছে y k+1 আগের ভ্যালুর সাথে 1 বাড়তেও পারে অথবা আগের ভ্যালু হতে পারে। তাহলে এই দুইটার যেকোনো একটা হতে পারে। ঠিক আছে? আর এইটা ফিক্সড। সবসময় x এর ভ্যালু আগের ভ্যালুর সাথে 1 যোগ হচ্ছে। তাহলে দেখো এখন আমরা আবার ইকুয়েশনে চলে যাই। যদি আসসালামু আলাইকুম x k+1, ম্যাম। হ্যাঁ, হ্যাঁ বলো। ম্যাম, আগের ভ্যালুর মানটা কি ফিক্সড? এটা কি দেওয়া থাকবে নাকি আমাদের বের এই করে যে নিতে হবে? না, আগের ভ্যালু তো প্রথম তো ভ্যালু আমাদের দেওয়াই আছে 3-2। বলা হবে যে জি স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে? তার মানে জি 3-2 আর 8-5 বলে দেওয়া থাকবে যে এইটা 3-2 হচ্ছে স্টার্ট পয়েন্ট, 8-5 হচ্ছে এন্ড পয়েন্ট। এখন তোমরা লাইনটা ড্র করো। তাহলে এটা তো প্রথম পয়েন্ট, তাহলে 3-2 তোমার তো জানা। তাহলে তুমি যেহেতু জি 3-2 জানো এবং জানো যে এক্স এর ইন্টারভাল 1, তাহলে 3 এর পরবর্তী ভ্যালু অবশ্যই 4 হবে। তার জি ইন্টারভাল জি 1, তাহলে 4 হবে। কিন্তু y এর কোন ভ্যালু হবে সেটা আমরা ফিক্স বলতে পারছি না। ঠিক আছে? এই জন্যই জি আমাদের জি এই ডিসিশন প্যারামিটার নেওয়া, এত কিছু করা। হ্যাঁ? আচ্ছা, এখন দেখো, এখন তাহলে কোথায় বলছিলাম যে আমাদের এইটাতে, ও এখন দেখো এই টার্মটুকু কি হচ্ছে? কোন টার্মটুকু দেখো? এই যে x k+1 - x। এখন দেখো x k+1 এক্স কে, এই টার্মটুকু এখন আমরা জানি যে এক্স এর পরবর্তী ভ্যালু হচ্ছে, আমরা কি জেনেছিলাম একটু আগে দেখলাম যে এক্স এর পরবর্তী ভ্যালু এক্স কে প্লাস হচ্ছে অলওয়েজ হচ্ছে এক্স এর আগের ভ্যালুর সাথে 1 যোগ হবে। তাহলে এই এই লাইনে এখন এই জায়গার পরিবর্তে তাহলে আমি এইটুকু বসাতে পারি। তাহলে যদি x k+1 - x কে বসাই, তাহলে দেখো এক্স কে কাটাকাটি চলে যাচ্ছে। এখন এই টার্মটুকু শুধু থেকে যাচ্ছে 1। ঠিক আছে? এটাকে বুঝতে পেরেছো? দেখো তো এই 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 জায়গায় এই x k+1 এর এই ভ্যালুটাকে, এই ভ্যালুর পরিবর্তে x k+1 এটা বসালাম, এই টার্মে বসালাম, বসায় দেখা যাচ্ছে যে এক্স কে কাটাকাটি গেল, শুধু 1 থাকলো। এখন একটা জিনিস দেখো, শুধু 1 থাকলে কি হলো? এই টার্মটুকু কি শুধু 1 হয়ে গেল না এখন? তার মানে শুধু থাকলো 2 del y। তাহলে দেখো pk প্লাস শুধু 2 del y। দেখছো এক্স এর টার্মটুকু কিন্তু 1 হয়ে গেল। ঠিক আছে? আর এই টার্মটুকুকে আমরা লিখতে পারলাম না 1 না কি হবে সেটা আমরা বলতে পারলাম না। কেননা এই এই y k+1 এর ভ্যালু কেন লিখতে পারলাম না? কারণ আমাদের y এর ভ্যালু তো ফিক্সড না, y এর ভ্যালু তো দুইটা। কি কি দুইটা? আমরা দেখলাম যে y k+1 এর ভ্যালু হচ্ছে, y কেও হতে পারে, আগেরটাও হতে পারে, অথবা y k+1 ও হতে পারে। আগেরটার সাথে 1 যোগও হতে পারে অথবা আগেরটাই থাকতে পারে। তাহলে এখন যেই টার্মটুকু ছিল y k+1 - y, এখন এর পরিবর্তে আমরা এই y k+1 এর পরিবর্তে যদি এখন শুধু একবার y কে বসাই, তাহলে কি হবে? y k - y, তার মানে দুটা কাটাকাটি চলে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর যদি এই এই এটা না বসিয়ে এখন যদি আমরা y k+1 বসাই এটার পরিবর্তে, তাহলে y k+1 আর হচ্ছে -y থেকে গেল। তাহলে এখন আমার y কে কাটাকাটি গেল, তাহলে আমি পেলাম শুধু 1। তার মানে এখানে y কে যদি বসাই, তাহলে এই দুটা কাটাকাটি হয়ে এই ভ্যালু হয়ে যাবে 0। আর যদি y k+1 বসাই, তাহলে এই দুটা কাটাকাটি হয়ে গেল 1। ঠিক আছে? তাহলে এইখানে বলছে দেখো হোয়ার, এই যে এই টার্মটুকুর ক্ষেত্রে এখন বলছে হোয়ার দ্য টার্ম y k+1 - y ইজ আইদার 0 অর 1। এখন বুঝতে পেরেছো কেন 0 এবং কেন 1? এই যে দুইটা যদি y কে বসাই তাহলে কেটে কাটাকাটি হয়ে 0 হবে, আর দুইটাকে যদি এরকম y k+1 বসাই তাহলে y কে কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। তাহলে এই টার্মটুকুর ভ্যালু হবে আইদার 1 অর আইদার 0।
তাহলে 1 অথবা 0 হবে ডিপেন্ডিং অন দ্য সাইন অফ দ্য প্যারামিটার পিকে। তার মানে এই যে পিক এর সাইনের উপর ডিপেন্ড করবে, তার মানে এইটা আমি কখন 1 নিব এবং কখন আগের ভ্যালু নিব। তার মানে ওয়াই কে কখন নিব, যখন আমার যখন আমার এটা 0 আসবে, তার মানে এটা যখন আমার পিকের ভ্যালু যখন লেস দ্যান 0 হবে, মানে তার মানে এটার ভ্যালু যখন নেগেটিভ আসবে তখন আমি আগের ভ্যালু নিব। আর যদি পিকের ভ্যালু পজিটিভ আসে তাহলে আমরা এই পরের ভ্যালুটা নিব। ঠিক আছে, এই হচ্ছে তাহলে পিকে এবং ইনিশিয়াল মানে P0 মান বের করা হয় এই ইকুয়েশন দিয়ে। তাহলে আজকের ক্লাস শেষ। আজকে শুধু তোমাদেরকে আমি এই প্যারামিটারটা কিভাবে আসছে, আচ্ছা কেন আমাদের প্যারামিটারটা দরকার এখন একটু বুঝে দেখো, খালি জাস্ট একবার খালি চোখ বুলাচ্ছি। এই যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমের মধ্যে একটা জিনিস দেখো, এই 3 নাম্বার পয়েন্ট থেকে শুরু হয়েছে P0 = 2 del y minus del x। এখন যদি তোমাদেরকে এই প্যারামিটার ডেসক্রিপশনটা, এই যে P0 = 2 del y minus del x, এই পুরো প্যারামিটার ডেসক্রিপশন যদি না বুঝাতাম, এখন 3 নাম্বার পয়েন্টে আসছে দেখো P0 = 2 del y minus del x। 4 নাম্বার পয়েন্টে বলছে যে পিক এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে পিকে +1 হবে, পিকে +2 del y। আর যদি তা না হয়, পজিটিভ হয়, তাহলে পিকে +1 হবে, পিকে +2 del y minus 2 del x। তাহলে এখন তোমাদেরকে যদি আমি প্রথমে এসে বলতাম যে এই একটা অ্যালগোরিদম, এটা আগে বুঝো, তাহলে কি এই যে পিকে +1 বলবো, পিকে কি, P0 কি, এই কোয়েশ্চেনটা কিভাবে মুখস্থ করবে, এই কোয়েশ্চেন কোথা থেকে আসছে, বুঝতে পেরেছো? তাহলে এখন তোমাদের একটু ক্লিয়ার হয়ে গেল যে এই পিকেটা আমরা কোথা থেকে আনলাম, পিকে +1 কি, P0টা কি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিভাবে আসলো, এই কোয়েশ্চেন থেকে এই যে দেখো পিকে +2 del y minus 2 del x, এই যে আমরা এটা কোথায় পাচ্ছি, এই যে পিকে +2 del y minus 2 del x। তাহলে দেখো এই ইকুয়েশনটা ডিরাইভ করার কারণেই কিন্তু আমরা আসলে এই অ্যালগরিদমে পি এর মানগুলো পাচ্ছি। তাহলে আর এই ডেসক্রিপশন যদি আমরা না পড়তাম তাহলে তা এগুলো আমাদের মানে আমরা বুঝতেই পারতাম না যে এই প্যারামিটার ডিসিশন প্যারামিটারটি কি, কেন আসলো, কোথা থেকে আসলো। ঠিক আছে, এই কারণে আমরা প্যারামিটার ডেসক্রিপশনটা এটা আজকে পড়িয়ে দিলাম। কালকে তোমাদের সাথে যে ক্লাস আছে, নেক্সট ক্লাসে জাস্ট অ্যালগরিদম পড়াবো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একটা এক্সাম্পল সলভ করে দিব, তাহলে তোমাদের কাছে একদম অ্যালগরিদমটা ক্লিয়ার হবে। এটা বোঝার সাথে সাথে একটা প্রবলেম দিয়ে দিব সাথে সাথে। এবং কালকে তোমরা ক্লাসে সবাই গ্রাফ পেপার নিয়ে আসবা, এই প্রবলেম দিয়ে দিব একটা, ধরো এরকম বলে দিলাম যে এটা স্টার্ট পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, এখন আমরা এই অ্যালগরিদমের স্টেপ ধরে ধরে সেটাকে ইমপ্লিমেন্ট করব, করে একটা গ্রাফ পেপারে আউটপুটটা ড্র করলে কালকে তোমাদের ক্লাসটা এই অ্যালগরিদম বোঝার পুরো কাজটা আমাদের শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে একটু কৌশিক রেকর্ডিংটা একটু অফ করে দাও। জি ম্যাম, করছি।